এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে আরআরবি এনটিপিসি 2026-এর যে এনটিপিসির প্রশ্ন এসেছিল গ্র্যাজুয়েট লেভেলের ফিজিক্সের সমস্ত প্রশ্ন বা অল শিফটের পিওয়াইকিউ সমস্ত শিফটের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো এক জায়গায় কিন্তু আমরা নিয়ে এসেছি। ঠিক আছে, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পরবর্তী এনটিপিসি এবং গ্রুপ ডির ক্ষেত্রে। ঠিক আছে, চলো প্রশ্ন বেশি না কথা বলে প্রশ্ন শুরু করি। এবং প্রথমেই বলি যারা ফ্রি পিডিএফ নিতে চাও তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো। দুটি একই রকম তরঙ্গ বিপরীত দিকে চললে তাদের ব্যতিচার বা ইন্টারফারেন্স থেকে কি উৎপন্ন হয়? আপতিত তরঙ্গ, স্থির তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ না অনুভূমিক তরঙ্গ, কোনটি কিন্তু আমাদের তৈরি হয়? তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, স্থির তরঙ্গ আমাদের কিন্তু তৈরি হয়। দেখো এখানে দেওয়া রয়েছে, তাহলে সঠিক উত্তর দেখো দেওয়া রয়েছে স্থির তরঙ্গ। ব্যাখ্যা কী রয়েছে দেখো, যখন দুটি অভিন্ন তরঙ্গ বিপরীত দিকে চলতে চলতে পরস্পরের সঙ্গে ব্যতিচার হয় তখন তারা স্থির তরঙ্গ বা স্ট্যান্ডিং ওয়েভস যেটা বলি আমরা সেটা কিন্তু আমাদের উৎপন্ন করে। স্থির তরঙ্গের বৈশিষ্ট্য হলো যে নোড অর্থাৎ যেখানে শূন্য বিস্তার এবং অ্যান্টি নোড যেখানে বিস্তার সর্বাধিক নির্দিষ্ট স্থানে স্থির থাকে। এই ঘটনাটি যখন ঘটে তখন কম্পাঙ্ক কিন্তু সমান থাকে, সমান কম্পাঙ্ক বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্যের দুটি তরঙ্গ বিপরীত দিকে চলে। উদাহরণ যদি দেখা যায় যে বাদ্যযন্ত্রের তারের কম্পন এবং বায়ুস্তরের অনুনাদ। এছাড়াও রয়েছে দেখো চলমান তরঙ্গের মতো শক্তি এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় না, শক্তি নোডের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে তাপগতিবিদ্যার ওপেন সিস্টেম সম্পর্কে নিচের কোনটি সঠিক? ওপেন সিস্টেম সম্পর্কে, ঠিক আছে, তাহলে ওপেন সিস্টেম বলতে আমরা কি বুঝি যে সিস্টেম এবং পরিবেশের মধ্যে শক্তি এবং পদার্থের উভয়ের আদান প্রদান হয়, সেটাই আমরা বলতে পারি। তাহলে অপশান নাম্বার এ হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, দেখো অপশান এ হচ্ছে সঠিক উত্তর। কি ব্যাখ্যা দেওয়া রয়েছে যে ওপেন সিস্টেমে শক্তি এবং পদার্থ উভয়েই পরিবেশের সাথে বিনিময় হয়, উভয়ই কিন্তু পরিবেশের সঙ্গে কি হয়, বিনিময় হয়। উদাহরণ বলা যায় যে ঢাকনাহীন ফুটন্ত জল, তাপ এবং বাষ্প, অর্থাৎ তাপ হচ্ছে একটা শক্তি এবং বাষ্প হচ্ছে একটা বাষ্পীয় অবস্থা বা পদার্থ বেরিয়ে যায়। ক্লোজ সিস্টেম যদি দেখা যায় সেটা হচ্ছে শুধু শক্তির আদান প্রদান হয়, পদার্থের নয় কিন্তু। ঠিক আছে, অর্থাৎ পদার্থের পরিবর্তন হয় না। ঠিক আছে, আর আইসোলেটেড সিস্টেম বলে একটা আছে। আইসোলেটেড সিস্টেম কোনটাকে বলি, যে শক্তি এবং পদার্থের কোনোটিই আদান প্রদান হয় না। ঠিক আছে, বাস্তবে অধিকাংশ সিস্টেমে কিন্তু ওপেন সিস্টেম। ঠিক আছে, ওপেন সিস্টেম মানে শক্তি এবং পদার্থ উভয়ই পরিবেশের সাথে সাথে বিনিময় হয়। দেখো তার পরের প্রশ্ন কি রয়েছে দেখো, 20 মিটার গভীরতা একটি হ্রদের তলায় জলের চাপ কত হবে? যেখানে জি দেওয়া আছে, জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ দিয়ে আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জলের ঘনত্ব দেওয়া রয়েছে 1 কেজি পার লিটার, 1 লিটারে 1 কেজি পার লিটার। তাহলে দেখো আমাদের এখানে দেওয়া আছে গভীরতা, আমরা কি জানি যে কী বার করতে বলেছে, চাপ। তাহলে চাপ সমান আমরা কি জানি, চাপ সমান যদি জানি যে চাপ সমান হচ্ছে রো এইচ জি বাই এইচ ইন্টু রো ইন্টু জি। তাহলে এইগুলোর মান বসালেই হবে। দেখো আমাদের যদি রো এইচ জি রয়েছে বা এইচ রো জি রয়েছে, তাহলে এইচের মান এখানে যদি বসানো হয় তাহলে দেখো এইচ পি সমান হবে 20 ইন্টু 1000 ইন্টু 9.8 অর্থাৎ 196, তারপর 3টা শূন্য অর্থাৎ 1,96,000। এটা হবে কিন্তু পাস্কাল। ঠিক আছে, বা কেজি পার যেটা বলি আমরা নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, সেটাকে বলি আমরা পাস্কাল এসআই এককে। ঠিক আছে, এটা শুধুমাত্র জলের কারণে সৃষ্ট চাপ। ঠিক আছে, বায়ুমণ্ডলের চাপকে কিন্তু ধরা হয় না। গভীরতার সাথে সাথে আমাদের আরও যদি জানা যায় যে গভীরতা কিন্তু চাপের সাথে সরলরৈখিকভাবে বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে কোনো সিস্টেমে শক্তি বা পদার্থ কোনোটিরই আদান প্রদান হয় না। ঠিক আছে, কোনটার ক্ষেত্রে কিন্তু আমাদের শক্তির আদান প্রদান কিন্তু ঘটে না? তাহলে সঠিক উত্তর কী হবে, আমাদের কোনটির আদান প্রদান ঘটে না? সেটা হচ্ছে আইসোলেটেডে কিন্তু আমাদের শক্তির আদান প্রদান কিন্তু হয় না। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। এখন দেখলাম ওপেন সিস্টেম ছিল, ক্লোজ সিস্টেম ছিল আর আইসোলেটেড সিস্টেম ছিল। এখানে কিন্তু কোনোই হয় না, আদান প্রদান কিছুই হয় না। ঠিক আছে, এই যে আইসোলেটেড শক্তি সিস্টেমে শক্তি এবং পদার্থের কোনোটি বিনিময় হয় না। যেমন থার্মোপ্লাক্স যেটা বলে আইসোলেটেড, যদি উদাহরণ দেখি থার্মোপ্লাক্স বাস্তবে সম্পূর্ণ আইসোলেটেড সিস্টেম নেই, তবে আনুমানিকভাবে ধরা যায়। ঠিক আছে, সমগ্র মহাবিশ্বকে একটি আইসোলেটেড সিস্টেম ধরা হয়। মোট শক্তি যেখানে কি থাকে,
অপরিবর্তিত থাকে। একটি সাধারণ আণুবীক্ষণিক যন্ত্র, একটি সাধারণ আণুবীক্ষণিক যন্ত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? একটি আণুবীক্ষণিক যন্ত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? এটা কিন্তু আমাদের দ্বি উত্তল লেন্স ব্যবহার করা হয়। আণুবীক্ষণিক যন্ত্রে কি লেন্স ব্যবহার করা হয়? দ্বি উত্তল লেন্স কিন্তু ব্যবহার করা হয়। তাহলে দেখো, সাধারণত আণুবীক্ষণিক যন্ত্রে দ্বি উত্তল লেন্স ব্যবহার করা হয়। এটি আলোক রশ্মিকে একত্রিত করে বড় এবং ভার্চুয়াল ও সোজা প্রতিবিম্ব বা কী বলে সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। বস্তুকে ফোকাস এবং লেন্সের মাধ্যমে মধ্যে রাখলে, অর্থাৎ ফোকাস এবং লেন্সের মধ্যে যদি রাখা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের কী হবে? প্রতিচ্ছবিটা তৈরি হয়। ফোকাস দৈর্ঘ্য যত কম হবে বিবর্ধন কিন্তু তত বেশি হবে। এটি কম্পাউন্ড মাইক্রোস্কোপ থেকে কিন্তু আলাদা। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, কাঁচের প্রিজম দ্বারা বর্ণালী সৃষ্টি হয় কোন কারণে? তাহলে কাঁচের প্রিজম দ্বারা বর্ণালী সৃষ্টি হয় কোন কারণে? এটা কিন্তু আমাদের কোন কারণে হয়? বিচ্ছুরণ, প্রতিসরণ, না বিচ্ছেদন, না প্রতিফলন। ঠিক আছে, তাহলে বর্ণালী আমাদের কিসের দ্বারা হয়? বিচ্ছুরণের দ্বারা হয়। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। আমরা সবাই জানি বিচ্ছুরণ। ঠিক আছে, দেখো কী রয়েছে বিচ্ছুরণ বা, ঠিক আছে, বিচ্ছুরণ, তো সেটা হচ্ছে যদি আমরা কোনো একটা আলোক রশ্মিকে বা সূর্যালোককে বা সাদা আলোকে যদি আমরা প্রিজম বা প্রিজমের মতো কোনো স্বচ্ছ মাধ্যমে রাখি, তাহলে আমাদের কিন্তু যে রঙে বিভক্ত হয়, অর্থাৎ যে 7টি রঙে বিশ্লিষ্ট হয়, সেটাকে, সেই ঘটনাটাকে বলি আমরা আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, তাহলে যদি আমাদের এই আলো, সূর্যের আলো বা সাদা আলোকে আমরা ফেলি কোনো একটা প্রিজম বা স্বচ্ছ মাধ্যমে, তাহলে 7টি রঙে বিশ্লিষ্ট হয়ে যায়। সেই 7টি রঙের বর্ণালীকে আমরা কি বলে একসঙ্গে? আলোর পট্টি বলা হয়। আলোর পট্টিকে বর্ণালী বলে থাকি। এবং বর্ণালীগুলো কী কী আমাদের? এই যে ভিভিগিওর, বা আমরা যদি বাংলায় দেখি, বাংলার ক্ষেত্রে যদি দেখা যায় এটা ভিভিগিওর, মনে রাখবে ক্রম অনুসারেই দেওয়া আছে। বা আমরা যদি বলি যে বেনিয়া সহকলা, এটা একটা শর্ট ফর্ম আছে যে বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা। তাহলে বে মানে হচ্ছে বেনিয়া, ঠিক আছে, বেনিয়া বলছি। বে মানে হচ্ছে বেগুনি, নি মানে হচ্ছে নীল, আই মানে হচ্ছে আকাশি, দন্তস্ব হচ্ছে সবুজ, হয়ে হলুদ, কয়ে কমলা, আর লাই হচ্ছে লাল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বেনিয়া সহকলা। এটা ক্রম অনুসারে সাজানো আছে একদম, বা যেটা বলি আমরা ভিভিগিওর ইংরেজিতে দেখানো হয়। এছাড়াও আমাদের দেখো যদি রয়েছে এই ঘটনা কিন্তু আমাদের প্রথম দেখেছেন স্যার আইজ্যাক নিউটন। কোন তরঙ্গ কিন্তু গ্যাস মাধ্যমে বা গ্যাসে চলতে পারে? কোন মাধ্যম গ্যাসে চলতে পারে? এটা সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কিন্তু গ্যাসে চলতে পারে। অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে কি? যে অনুদৈর্ঘ্য তরঙ্গের কণাগুলি তরঙ্গের দিকে সমান্তরালভাবে কম্পিত হয়, গ্যাসের সংকোচ এবং প্রসারণের মাধ্যমে তরঙ্গ ছড়ায়, যেমন হচ্ছে শব্দ তরঙ্গ। অনুভূমিক তরঙ্গ গ্যাসে চলতে পারে না, কারণ গ্যাসে আমাদের কী হয়? যে বলটা থাকে আমাদের সহ্য করার ক্ষমতা থাকে না। নেক্সট দেখো, একটি স্প্রিংকে একটি তার সমতল অবস্থান থেকে চাপ দিলে এর স্থিতিশক্তি কী হবে? স্প্রিংকে যদি সমতল অবস্থান থেকে যদি চাপ দেওয়া হয়, তাহলে এর স্থিতিশক্তি কিন্তু বেড়ে যাবে। স্থিতিশক্তি কী হবে? বাড়বে। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, যে স্থিতিশক্তি বাড়বে। তাহলে দেখো, আমাদের স্প্রিংকে সংকুচিত প্রসারিত করলে স্থিতিশক্তি সঞ্চিত হয়। স্থিতিশক্তি যেটা বলি আমরা, সেটা কিন্তু সঞ্চিত হয়। স্থিতিশক্তি যদি সূত্র দেখা যায়, সেটাকে কি বলি আমরা? যে হাফ ইন্টু এম ভি স্কোয়ার বা হাফ ইন্টু কে এক্স স্কোয়ার দেওয়া আছে। এক্স স্কোয়ার এখানে স্থানচ্যুতির বাড়লে শক্তি সর্বদা হয়, অর্থাৎ সমতল স্থানকে এক্সের 0 শক্তি হচ্ছে সর্বনিম্ন, পরে গতিশক্তিতে রূপান্তরিত হয়। স্থিতিশক্তিতে কিসে রূপান্তরিত হয়? গতিশক্তিতে রূপান্তরিত হয়। অবতল দর্পণের ফোকাস এবং পোলের মধ্যে বস্তু রাখলে প্রতিচ্ছবি কেমন হবে? তাহলে যদি আমরা অবতল দর্পণ রাখি, তাহলে অবতল দর্পণের মাধ্যমে যদি আমরা কি কোথায় রাখি? আমরা ফোকাস এবং পোলের মাধ্যমে রাখি। মেরু, অর্থাৎ হচ্ছে আমাদের মেরু, ঠিক আছে, এটা যদি আমরা মেরু হয় এবং এটা হচ্ছে ফোকাস, এর মধ্যে যদি আমরা কোনো একটা বস্তুকে রাখি, তাহলে বস্তুর প্রতিচ্ছবি কেমন হবে? ঠিক আছে, ভার্চুয়াল এবং সোজা হবে। অর্থাৎ আমাদের ভার্চুয়াল বলছে আমাদের কী হবে? অসৎ এবং সমশীর্ষ, অর্থাৎ আমাদের যে প্রতিবিম্বটা গঠিত হবে, সেই প্রতিবিম্বটা কিন্তু আমাদের অসৎ এবং ভার্চুয়াল এবং সোজা হবে। অপশান নাম্বার সি, যেটাকে ভার্চুয়াল এবং সোজা বলছি। ঠিক আছে, প্রতিফলিত রশ্মি আমাদের একটি বিন্দু আসছে বলে মনে হয়, এবং এটা ব্যবহার করে যদি দেখা যায়, এটা ব্যবহার করা কোথায় হয়? শেভিং মিররে। শেভিং মিরর বলতে আমাদের যেখানে দাড়ি কাটার জন্য আমরা ব্যবহার করি, সেখানে দাড়ি কাটতে কিন্তু আমরা ব্যবহার করা হয়। মেকআপ মিরর বা কোনো কিছু মেকআপ করার জন্য যে মিররগুলো থাকে, প্রতিচ্ছবি সর্বদা বস্তুর চেয়ে বড় হয়ে থাকে। প্রতিচ্ছবি সর্বদা কি? বস্তুর চেয়ে বড় হয়ে থাকে। নেক্সট দেখো কি রয়েছে প্রশ্ন, একটা অঙ্ক রয়েছে। 1 কেজি ভর বিশিষ্ট বস্তু 100 মিটার উচ্চতা থেকে পড়ছে। 3 সেকেন্ডের তুলনায় 4 সেকেন্ডের গতিশক্তি কী হবে? 3 সেকেন্ডের তুলনায় বলছে 4 সেকেন্ডের
গতিশক্তি কী হবে, কম হবে, সমান হবে, বেশি হবে না নির্ধারণ করা যায় না। চলো দেখা যাক আমাদের কী হবে, কম বেশি না নির্ধারণ করা যায় না। তাহলে দেওয়া হচ্ছে বেশি হবে। কেন বেশি হবে? দেখো আমাদের কাইনেটিক এনার্জি কেই মানে এখানে দেওয়া রয়েছে যে কাইনেটিক এনার্জি সূত্র হচ্ছে কি হাফ ইন্টু এম ভি স্কোয়ার। আমরা জানি যে মুক্ত পতনে বা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে সময়ের সঙ্গে তার বেগও বাড়ে, সময়ের সঙ্গে সঙ্গে তার বেগও কিন্তু বাড়তে থাকে। তাহলে আমরা যদি এই যে কাইনেটিক এনার্জি হাফ সমান এম ভি স্কোয়ার আমরা করতেই পারি। এরপর দেখো এই সময় আমাদের কী হচ্ছে, এছাড়া আমাদের বেগ সমান কী করতে পারি আমরা, জি ইন্টু জি বা অভিকর্ষজ ত্বরণ বা আমাদের যে বেগটা রয়েছে আমাদের ওইটা ইন্টু টি। তাহলে দেখো আমাদের যে কী কী দেওয়া রয়েছে, টি সমান 3 সেকেন্ড দেওয়া রয়েছে, বি সমান তাহলে আমাদের কী হবে, যদি আমরা এর জায়গায় আমার জি এর মান অভিকর্ষজ ত্বরণ এবং কী বসাই, টি এর মান বসাই, ঠিক আছে, 9.8 ইন্টু 3, তাহলে আমাদের এটা বার হবে কত, 29.4 মিটার পার সেকেন্ড, এটা বার হবে। এখন দেখো আমাদের কি রয়েছে যে কাইনেটিক এনার্জি যদি দেখা যায়, তাহলে কাইনেটিক এনার্জি আমরা কি জানি হাফ ইন্টু এম ভি স্কোয়ার। তাহলে ভি এর মান পেলাম আমাদের 9 পয়েন্ট এত, আর আমাদের যে হাফ ইন্টু এম ভি স্কোয়ার, ভি এর মান 29.4, আর এম এর মান হচ্ছে, এম এর মান তো হয়তো দেওয়াই ছিল, এম এর মান কত দেওয়া ছিল আগে, 5 কেজি না কত, এই যে এম এর মান রয়েছে 1 কেজি বলের, ঠিক আছে 1 কেজি, তাহলে এম এর মান রয়েছে 1 কেজি। তাহলে আমাদের দেখো এখানে সমাধান কি রয়েছে, দেখো 1 কেজিতে আমাদের প্রথম ক্ষেত্রে কিন্তু আমাদের কম, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমাদের বেশি, ঠিক আছে। তাহলে আমাদের কাইনেটিক এনার্জি বা আমাদের যে গতিশক্তিটা সেটা কিন্তু আমাদের বৃদ্ধি পাবে। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, বেশি হবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে কোনো তরঙ্গে কণাগুলি তরঙ্গের দিকে সমান্তরালে চলে, কোন তরঙ্গে কণাগুলি তরঙ্গের দিকের সমান্তরালে চলে, সেটা কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গে কিন্তু তরঙ্গের দিকে সমান্তরালে কিন্তু চলাচল করে। অনুদৈর্ঘ্য তরঙ্গ কণার তরঙ্গের কম্পনের তরঙ্গের দিকে সমান্তরাল হয় এবং সংকোচন এবং প্রসারণ তৈরি হয়। উদাহরণ যদি বলা যায় তাহলে শব্দ তরঙ্গ। সমান্তরাল আলোকরশ্মি ফোকাস করতে কোনটি ব্যবহৃত হয়, উত্তল লেন্স, সিলিন্ড্রিক্যাল লেন্স, বাইফোকাল লেন্স না অবতল লেন্স, এটা সঠিক উত্তর হবে আমাদের উত্তল লেন্স। উত্তল লেন্স সঠিক উত্তর, যে সমান্তরাল আলোকরশ্মিকে ফোকাস করতে ব্যবহৃত কি, উত্তল লেন্স। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। অপশান নাম্বার বি, উত্তল লেন্স সমান্তরাল রশ্মিকে ফোকাসে একত্রে করে ক্যামেরা টেলিস্কোপে ব্যবহার করা হয় এবং অবতল লেন্স রশ্মিকে বিচ্ছুরিত করে, ঠিক আছে। মানে আমরা এই জন্যই আমরা বলি অবতল লেন্সকে কী বলে থাকি, অবতলনকে আমরা অপসারী লেন্স বলা হয় এবং উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। অর্থাৎ উত্তল লেন্সে কী কাজ করে, উত্তল লেন্সে দেখো যদি আমরা উত্তল লেন্সকে দেখি, তাহলে উত্তল লেন্স যদি আমার এইটা হয়, উত্তল লেন্সে কী হয়, আমাদের আলোকরশ্মিগুলা, এটা যদি আমাদের উত্তল লেন্স হয়, তাহলে উত্তল লেন্সে আমাদের আলোকরশ্মিগুলা যদি আমাদের যায় লেন্সের ক্ষেত্রে, তাহলে উত্তল লেন্সে আমাদের আলোকরশ্মিগুলা যাওয়ার পর কিন্তু কী হয়, আলোকরশ্মিগুলা যাওয়ার পর কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলে আমরা ফোকাস। তাহলে আমাদের যে এই যে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ যাচ্ছে, এগুলা কিন্তু একটা জায়গায় মিলিত হলে সেটাকে বলি আমরা অভিসারী আলোকরশ্মিগুচ্ছ। আর অপসারী আলোকরশ্মিগুচ্ছ কোনটাকে বলি, যখন কোনো লেন্স, অর্থাৎ যদি অবতল লেন্স হয়, তাহলে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ আমাদের কী হোক, বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে, ঠিক আছে, এক জায়গায় মিলিত হবে না, সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ বিভিন্ন দিকে কিন্তু ছড়িয়ে পড়বে, তখন এটাকে বলি আমরা কি, অপসারী লেন্স। যার অপসারী আলোকরশ্মিগুচ্ছ, যার জন্য একে অপসারী লেন্স বলা হয়, আর এটাকে কি বলা হয় আমাদের অভিসারী লেন্স বলা হয়। অবস্থার পরিবর্তনের সময় একক ভরের জন্য তাপকে কি বলে, তাহলে অবস্থার পরিবর্তনের জন্য একক ভরের জন্য তাপকে কি বলা হয়, লিন তাপ বলা হয়। কি বলা হয় আমাদের, লিন তাপ বলা হয়, ঠিক আছে। লিন তাপ বা আমাদের সুপ্ততাপ ল্যাটেন্ট লিন তাপ বলা হয় আমাদের যদি অবস্থার পরিবর্তন হতে হয়, ঠিক আছে। অবস্থার পরিবর্তনের জন্য তাপমাত্রা যদি অপরিবর্তিত কিন্তু তাপ শোষিত বা নিঃশেষ হয়, সেটাকে বলা হয় লিন তাপ, ঠিক আছে। লিন তাপ আমাদের কি আছে, লিন তাপ এখানে দুই প্রকার না, দুই প্রকার আমাদের লিন তাপ যদি আমরা দেখি, এই তাপকে আমরা গলনের লিন তাপ পাবি আমরা, বাষ্পীভবনের লিন তাপ পাবি, ঘনীভবনের লিন তাপ পাই আমরা, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কিন্তু লিন তাপ, মানে যত যে আমাদের অবস্থার পরিবর্তনের যে পদ্ধতিগুলো আছে সেগুলোই আমাদের লিন তাপ। যেমন যদি বলা হয় বরফ থেকে যদি আমাদের কঠিন থেকে কোনো জিনিস তরলে পরিণত হয়, অর্থাৎ বরফ থেকে জলে পরিণত হয়, তাহলে সেটাকে বলে আমরা কি, সেই পদ্ধতিটা হচ্ছে গলন। এবার তরল থেকে যদি আমরা বাষ্পে পরিণত হয়, তখন সেটাকে বলি আমরা কি, বাষ্পীভবন। বাষ্পীভবন থেকে বা বাষ্প থেকে যদি আমার তরলে হয়,
সেটা তাপ নিষ্কাশন করে তখন সেটাকে বলি ঘনীভবন। আবার ঘনীভবন থেকে যখন তরলে পরিণত হয় তখন সেটাকে বলি আমরা কি, এই কঠিনে পরিমাণে তরল থেকে কঠিনে হলে তখন সেটাকে বলা হয় কঠিনীভবন। আর ডাইরেক্ট যদি এইটা আরেকটা গুরুত্বপূর্ণ, যদি আমাদের তরল থাকে, তরল থেকে যদি সরাসরি গ্যাসে পরিণত হয়, আমাদের মাঝে একটা যে এই সরি একটা প্রথমে তরল থেকে গ্যাসে নয়, আমাদের কঠিন থেকে সলিড থেকে যদি গ্যাসে চলে যায়, লিকুইড অর্থাৎ আমাদের তরল অবস্থা বাদ দিয়ে একেবারে গ্যাসে চলে যায়, তখন সেটাকে ঊর্ধ্বপাতন বলা হয়। আর যদি সরাসরি গ্যাস থেকে যদি আমার এই সলিডে চলে আসে বা কঠিনে চলে আসে, তখন সেটাকে অধঃক্ষেপণ বা অবক্ষেপণ বলা হয়। উদাহরণ বলে, যেমন কর্পূর আছে আমাদের, কর্পূর, নিশাদল, ঠিক আছে, আয়োডিন, এগুলো কিন্তু আমাদের ঊর্ধ্বপাতনের উদাহরণ বা এই অবক্ষেপণের উদাহরণ। জুলের সূত্র অনুযায়ী তাপের কোনটি সঠিক? জুলের সূত্র অনুযায়ী তাপে কোনটি ঠিক? তাহলে জুলের সূত্র যদি দেখি আমরা, জুলের সূত্র কি, যে কোনো পরিবাহীতে যদি আমাদের যে উৎপন্ন তাপটা সেটা কি হয়, মানে এইচ ভেরিয়েজ আই স্কোয়ার আর টি, অর্থাৎ আমাদের যে প্রবাহমাত্রার বর্গের সাথে সমানুপাতিক হয়, রোধের সাথে সমানুপাতিক হয় এবং উষ্ণতার সাথেও কিন্তু সমানুপাতিক হয়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এইচ ভেরিয়েজ আই স্কোয়ার, অর্থাৎ আমাদের তাপ মানে এইচ, হিট যেটা বলি, তাহলে আই স্কোয়ার আমাদের রয়েছে, তাহলে আমার অপশান নাম্বার এটা এই হবে। আর তাপ বা এইচ ভেরিয়েজ আই স্কোয়ার, এইচ ভেরিয়েজ আর স্কোয়ার, তাহলে এইচের সাথে আয়ও মানে প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক হয়, আর তাপটা কি হয়, রোধের সাথেও সমানুপাতিক হয়, তাপটা সময়ের সঙ্গেও কিন্তু পরিবর্তিত হয়, সমানুপাতে পরিবর্তিত। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। আচ্ছা, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, বাতাসে শব্দের বেগ কতর কাছাকাছি? ঠিক আছে, বাতাসে শব্দের বেগ আমাদের যদি দেখা যায়, বাতাসে শব্দের বেগ যদি দেখা যায়, শব্দের বেগ হচ্ছে কিন্তু 340 মিটার পার সেকেন্ড। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। সেটা কত ডিগ্রি? 20 ডিগ্রি তাপমাত্রায়। আর তাপমাত্রা বাড়লে কিন্তু বেগও বাড়লে, এবং কঠিনে শব্দের বেগ কিন্তু সবচেয়ে বেশি এবং গ্যাসে কিন্তু কম। জড়তার সূত্র প্রথম কার পরীক্ষা থেকে বোঝানো যায়? জড়তার সূত্র কিন্তু কার পরীক্ষা থেকে বোঝানো যায়? এটা কিন্তু গ্যালিলিওর পরীক্ষা থেকে জানা যায়, অপশান নাম্বার সি। পরে কিন্তু আমাদের এই গ্যালিলিওর সূত্রটাকে প্রথম দেন কিন্তু, তারপরে কিন্তু আমাদের জড়তার সূত্রকে কিন্তু আমাদের নিউটনের প্রথম গতিসূত্রের ভিত্তি হিসেবে স্থাপন করে। ঠিক আছে, আর কি হচ্ছে, ঢালু তরলে পরীক্ষার মাধ্যমে দেখানো হয়েছে, এবং নিউটনের প্রথম গতিসূত্রের ভিত্তি অর্থাৎ প্রথম গতিসূত্র পরে কিন্তু আমাদের এই নিউটন করেছে। নিউটনের 3টে গতিসূত্রের মধ্যে জড়তার ধর্ম রয়েছে। ঠিক আছে, ব্যতিচার বা অপবর্তনে আলোক শক্তি কি হয়? আলোক শক্তির কি হয়? কমে, বাড়ে, পুনর্বন্টন হয় না নষ্ট হয়? এটা হবে সঠিক উত্তর, পুনর্বন্টন হয়। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। আমরা জানি যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়, উজ্জ্বল এবং অন্ধকার ফ্রিঞ্জ তৈরি হয় এবং শক্তি শুধু বন্টিত হয়, বা অর্থাৎ আমাদের শক্তির পরিবর্তন হয়, এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু পরিবর্তিত হতে পারে, এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, মুক্ত পতন কোন ধরনের গতি? তাহলে মুক্ত পতন অর্থাৎ যদি আমাদের কোনো একটা বস্তু অবাধে পতনশীল হয়, মুক্ত পতন বলতে অবাধে, অর্থাৎ বিনা বাধায় যদি আমাদের উপর থেকে নিচের দিকে পড়ে, তখন আমরা কোনটা দেখতে পাই? সমবেগে ত্বরণযুক্ত গতি না পর্যায়বৃত্ত গতি? তাহলে সঠিক উত্তর হবে অপশন সমবেগে ত্বরণযুক্ত গতি। অর্থাৎ আমাদের যদি দুটো একটা ভারী জিনিস বা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যদি রাখা হয়, অর্থাৎ বায়ুশূন্য স্থানে যদি কোনো বাধা না থাকে, অবাধে বিনা বাধায়, অর্থাৎ বায়ুশূন্য স্থান ধরো আমরা ভ্যাকুয়াম ক্রিয়েট করি, সেখানে যদি দুটো 1 টাকার কয়েন এবং পালক দিই, দুটোই কিন্তু একসঙ্গে পড়বে, যার জন্য আমাদের সমবেগে ত্বরণযুক্ত গতি আমরা লক্ষ্য করা যাবে। আচ্ছা, ওটাই দেওয়া রয়েছে, মুক্ত পতনে ত্বরণের ধ্রুবক রয়েছে, ধ্রুবক অর্থাৎ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড, সমবেগে ত্বরণযুক্ত গতি হবে, এবং সমবেগী গতিতে ত্বরণ শূন্য থাকে, এবং সমীকরণ যেগুলো ইউজ করি, ইউ সমান জিটি আর এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। পোলারাইজ কাঁচ ক্যামেরায় কেন ব্যবহৃত হয়? তাহলে পোলারাইজ কাঁচ কেন ব্যবহার করা হয়? রেজুলেশন বাড়ায়, ইমেজ প্রসেসিং উন্নত করে, অটো ফোকাসে সাহায্য করে, আলোর তীব্রতা অর্ধেক করে। তাহলে পোলারাইজড কাঁচ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে অপশান নাম্বার ডি, আলোর তীব্রতার অর্ধেক করে, আলোর তীব্রতা অর্ধেক করে, অর্থাৎ পোলারাইজড একদিকে কম্পিত আলো যেতে দেয় আর তীব্রতা প্রায় অর্ধেক হয়ে যায়, এবং গ্লেয়ার কমায় এবং কন্ট্রাস্ট বাড়ায়। এই হচ্ছে আমাদের আলোর তীব্রতা অর্ধেক করে আমাদের এই কাঁচ। তাপমাত্রার এসআই একক কি? তাপমাত্রার এসআই একক আমরা জানি কি, তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন।
কি কেলভিন, সেটাকে আমাদের কি চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়, যদি ইংরেজি দেখা যায় তাহলে সেটা হচ্ছে কিন্তু কেলভিন কে দ্বারা চিহ্নিত করা হয়, এবং যদি তাপমাত্রার সিজিএস একক দেখা যায় সেটা হচ্ছে ক্যালোরি, সরি তাপমাত্রা ক্যালোরি বলছিল, এটা তাপের একক বলে দিলাম। তাহলে আমাদের কেলভিন, ঠিক আছে, কেলভিন। আরেকটা হবে কিন্তু তোমার যে ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর যদি তাপের বলে তাপমাত্রা বা উষ্ণতা, এটার হলো কেলভিন আর ডিগ্রি সেন্টিগ্রেড। যদি আমাদের তাপের বলা হয়, তাপের হবে জুল আর কি ক্যালোরি, জুল আর ক্যালোরি। এসআইতে জুল হবে আর সিজিএসে কি হবে ক্যালোরি হবে। ক্যালোরি জুলের সম্পর্ক 1 ক্যালোরি সমান 4.2 জুল। নেক্সট দেখো কেলভিন হয়তো, তারপর ডিগ্রি সেন্টিগ্রেড আছে। আচ্ছা, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কি ঘটে? আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কি ঘটে? প্রতিসরণ, বিচ্ছুরণ, অপবর্তন না প্রতিফলন? তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, প্রতিসরণ। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর, প্রতিসরণ। বাক্য হচ্ছে আলোর বেগ পরিবর্তনের কারণে বাঁক নাই, আলোর বেগ পরিবর্তনের কারণে বাঁক নাই, ঠিক আছে। যেটা আমাদের প্রতিসরণ ঘটে, আমাদের এখানে একটা দ্বিতীয় সূত্র পাই, স্নেলের দ্বিতীয় সূত্র, যে আপতন কোণের সাইনের মান এবং প্রতিসরণ কোণের সাইনের মান ধ্রুবক হয়, সেটা একটা নির্দিষ্ট আলোর ক্ষেত্রে এবং নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। যেটাই আমাদের কি স্নেলের সূত্র, এবং সেটাই হচ্ছে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র। বস্তু উপরে তুললে কোন শক্তি সঞ্চিত হয়? বস্তু উপরে তুললে তড়িৎ শক্তি, তাপ শক্তি, বিভব শক্তি না গতিশক্তি? তাহলে আমাদের এটা কিন্তু হবে কি পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। এটা বিভব শক্তি নয়, এটাকে বিভব শক্তি না লিখে এটা স্থিতি শক্তি করবে। বিভব শক্তি নয়, স্থিতি শক্তি। যেটা আমাদের কি বলছি, বস্তু উপরে তুললে কোন শক্তি সঞ্চিত হয়? স্থিতি শক্তি সঞ্চিত হয়। উচ্চতা বাড়লে কিন্তু শক্তি বাড়ে। নেক্সট দেখো, চলমান বস্তুর কোন রাশি শূন্য হতে পারে? চলমান রাশির কোন রাশি শূন্য হতে পারে? হতে পারে যদি সরণ, আমাদের যদি এক জায়গা থেকে অপর জায়গায় এসে যদি আমি ওই প্রান্তে ওই বিন্দুতেই আসি, তখন কিন্তু আমার কি হতে পারে? চলমান রাশির আমাদের এই বেগটা কিন্তু শূন্য হতে পারে, ঠিক আছে, শূন্য হতে পারে, শূন্য হবে, ঠিক আছে, সরণ শূন্য হয়। অর্থাৎ আমাদের প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান যদি চলমান রাশির একটি হয়, তখন সেটা কি হয়? সরণ শূন্য হয়। অর্থাৎ শুরু এবং শেষ অবস্থান এক হলে, কিন্তু সেখানে অতিক্রান্ত দূরত্ব কিন্তু শূন্য হয় না। বাঁকা দর্পণের উদাহরণ, বা বাঁকা দর্পণ বা কার্ভ লেন্স যেটা বলে অবতল দর্পণ। বাঁকা দর্পণ বলতে আর কি অবতল দর্পণ। তাহলে আমাদের চকচকে চামচ, কাঠের চামচ, ঠিক আছে, লাডাল না চকচকে চামচ না প্রিজম? তাহলে সঠিক উত্তর হবে আমাদের চকচকে চামচ। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। ভর বেগের এসআই একক কি? ভর ইন্টু বেগ। তাহলে ভরের একক এসআই পদ্ধতিতে ভরের একক, এবং বেগের একক করলে একক। ভর বেগ আমরা কি জানি? ভর ইন্টু বেগ। এই যে পি সমান এম ইন্টু ভি, পি সমান হচ্ছে এম ইন্টু ভি। তাহলে ভর এম ইন্টু ভি। তাহলে ভর এটা হচ্ছে, ভরের এসআই একক হচ্ছে কেজি, আর বেগের হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কি কেজি ইন্টু মিটার পার সেকেন্ড আছে কোথাও? তাহলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড নাই। আচ্ছা, সেকেন্ডটা বাই সেকেন্ডটা, সেকেন্ডকে সূচক তত্ত্ব অনুসারে উপরে উঠলে আমাদের সূচকের চিহ্নের পরিবর্তন হয়। তাহলে কী হবে? কেজি মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। কী হবে? মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন। তাহলে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। অপশান নাম্বার এ সঠিক উত্তর। হাইড্রোলিক লিফটে কোন সূত্রের উপর কাজ করে? তাহলে হাইড্রোলিক লিফট কিন্তু পাস্কাল সূত্রের উপর কাজ করে। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। স্থির বা সমবেগে চলার প্রবণতাকে কী বলা হয়? স্থির বা সমবেগে চলার প্রবণতাকে বলা হয় জড়তা। জড়তা হচ্ছে জড়তা, বা এটাকে বলি আমরা জাড্য ধর্ম। জাড্য ধর্ম কি? যে কোনো একটা বস্তু স্থির থাকলে স্থির থাকার চেষ্টা করে, আবার গতিশীল থাকলে গতিশীল থাকার চেষ্টা করে। এটাই হচ্ছে কিন্তু জাড্য ধর্ম বা জড়তা ধর্ম। স্থিতি শক্তির উদাহরণ কোনটি? স্থিতি শক্তির উদাহরণ হচ্ছে জ্বলন্ত মোমবাতি, চলন্ত গাড়ি, পড়ন্ত পাথর, টানা রাবার ব্যান্ড। টানা রাবার ব্যান্ড। তাহলে কোনটা হবে আমাদের স্থিতি শক্তির উদাহরণ? টানা রাবার ব্যান্ড। অপশান নাম্বার সি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো, কোন অবস্থায় কণাগুলি দূরে দূরে ও দ্রুত চলে? কোন অবস্থায় কণাগুলি দূরে এবং গ্যাসে থাকে? যদি কঠিনে দেখা যায়, কঠিনের মধ্যে আমাদের কিন্তু অণুগুলো খুব ঘন সন্নিবিষ্ট থাকে, ঠিক আছে। এবং যদি তরল হয়, তরলের ক্ষেত্রে কিন্তু আমাদের ঘন সন্নিবিষ্ট থাকে না। তরলের ক্ষেত্রে আমাদের কী হয়? আর একটু দূরে থাকে, অত কাছাকাছি থাকে না। এবং গ্যাসের ক্ষেত্রে যদি দেখা যায়, গ্যাসের ক্ষেত্রে আমাদের কী হয়? অনেক দূরে কিন্তু অণুগুলো থাকে, ঠিক আছে, এবং দ্রুত চলাচল করতে পারে। গাড়ি মোড় নিলে আমরা একদিকে হেলে যাই কেন, বা হেলে যাই কেন?
হেলে যায় কেন? তাহলে গাড়ি যদি মরে যায় তাহলে একদিকে আমরা মানে সাইড হয়ে যাই, তাহলে এটা কিসের কারণে হয়? জড়তার কারণে বা জাড্য ধর্মের কারণে হয়। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, মোট যান্ত্রিক শক্তি কি দিয়ে গঠিত হয়? যান্ত্রিক শক্তি হচ্ছে তোমার স্থিতিশক্তি এবং গতিশক্তি। এই যে বিভব শক্তি লেখা আছে এটা কিন্তু স্থিতিশক্তি, ঠিক আছে? এটা মনে রাখবে, বিভব শক্তি স্থিতিশক্তি। তাহলে আমাদের কী হবে? এটা স্থিতিশক্তি এবং গতিশক্তির সমন্বয় রূপকে বলি আমরা যান্ত্রিক শক্তি। স্থিতিশক্তি আর গতিশক্তির সমন্বয় রূপেই হচ্ছে কিন্তু যান্ত্রিক শক্তি। কোনটি ভালো পরিবাহী? কোনটি ভালো পরিবাহী? তাহলে আমাদের রাবার আছে, কাঁচ আছে, কাঠ আছে, তামা আছে। তাহলে ধাতু, এর মধ্যে ধাতু সবচেয়ে বলতে ধাতু হচ্ছে তামা কিন্তু সবচেয়ে ভালো পরিবাহী। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে কুইন্টাল একক দিয়ে কি মাপা হয়? কুইন্টাল একক দিয়ে বস্তুর ওজন মাপা হয় কুইন্টাল, ঠিক আছে? নেক্সট দেখো পরবর্তী। থ্যাংক ইউ। তাহলে এই ছিল আমাদের কিন্তু আজকের প্রশ্ন নয়, এটা ছিল কিন্তু আমাদের যে এই টপিকের উপর অর্থাৎ ফিজিক্সের যে অল কোশ্চেন আমরা আলোচনা করলাম এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্রুপ ডির ক্ষেত্রে, ঠিক আছে? থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকমভাবে আমরা একটা 2025-26-এর প্লেলিস্ট তৈরি করে দেওয়া হবে এবং সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে এই এনটিপিসি পিআইকিউ, ঠিক আছে?